মাত্র 15 দিনের মাথায় আম্মু আর সকালে ঘুম থেকে উঠলো না। টাকার অভাবে মাকে হারালাম। ভাইয়া যদি সঠিক সময় টাকাটা দিত তাহলে হয়তো মাকে বাঁচাতে পারতাম। মাকে হারিয়ে আমি আর বাবা দুজনেই নিঃস্ব হয়ে পড়ি। এদিকে বাবাও অসুস্থ হয়ে পড়েন। দেখতে দেখতে কোনো মতে আমি এসএসসি পাশ করি এবং এসএসসি পরীক্ষার পরে ছোট একটা দোকানে কাজ নেই। পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই কাকা আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা দিল। এজন্য কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। সেদিন ভাইয়ের বাসা থেকে খালি হাতে ফেরার সময় বাবা আমাকে কান্না করতে করতে বলছিলেন, একদিন ওর থেকে বড় হয়ে আমার সম্মানটা ফিরিয়ে দিস। আমিও কথা দিয়েছিলাম আমি তার থেকেও বড় হয়ে দেখাবো। বাবা, তুমি একদমই চিন্তা করো না। কিন্তু কথা দেওয়াটা আর বাস্তবতা তো এক না। বাবাকে দেওয়া প্রতিশ্রুতি আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এদিকে আমি একটা কাপড়ের দোকানে কাজ নিলাম, মাসে 7,000 টাকা বেতন। এতে সংসার আর বাবার ওষুধ চালাতে হিমশিম খাচ্ছিলাম। তখন আমার সেই কাকা আমাকে একটা পরামর্শ দিল, বলল, আমি কিছু টাকা পয়সা দিই তোকে, তুই আমাদের বাজারের মোড়ে সন্ধ্যার দিকে পাসপোর্ট নিয়ে বসিস, এতে তোর ভালোই ইনকাম হবে। প্রথমে লজ্জায় আমি না বলে দেই। পরবর্তীতে তিনি আমাকে বোঝালেন, তোর বাবার অবস্থা ভালো না, সংসারের দায়িত্ব তোকেই নিতে হবে। আর কারো অধীনে কাজ করে জীবনে বড় কিছু হওয়া যায় না। আমি তো আছি তোর পাশে। মানুষ কি বললো সেটা দেখে লাভ নেই, তুই তো আর চুরি করতেছিস না। আমার সেই কাকার কথায় তারপর আমি সব লজ্জা শরম ভুলে গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে একটা ভ্যান গাড়ি কিনি। তারপর সেই বাজারের মোড়ে ঝালমুড়ি আর আচার নিয়ে বসে গেলাম। প্রথম থেকেই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতো, বিশেষ করে আমার বয়সী ছেলেরা। প্রচুর খারাপ লাগতো, মাঝে মাঝে মনে হতো সবকিছু ছেড়ে চলে আসি। কিন্তু এভাবে কয়েকদিন যাওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, যেখানে আমি মাসে ইনকাম করতাম 7 থেকে 8,000 টাকা, সেখানে আমি আজকে ডেইলি ইনকাম করি 12 থেকে 1500 টাকা। টাকার লোভ পাওয়ার পর আমার লজ্জা শূন্য হয়ে যায়। এভাবে ধীরে ধীরে কয়েক মাস যাওয়ার পরে আমি খেয়াল করলাম এখন আর কেউ আমাকে নিয়ে হাসাহাসি করে না। প্রচুর কাস্টমার আসে আমার কাছে, সকল বয়সী কাস্টমার আসে আমার কাছে। আমি বুঝতে পারছিলাম না আমার কাছে এত কাস্টমার আসার কারণ কি। প্রতিযোগিতারাও আমাকে দেখে অহংকার করত, কিন্তু আমি স্পেশাল কিছুই করতাম না। তবে মনে হয় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার সার্ভ করতাম, হাতে গ্লোভস পরতাম, মুখে মাস্ক পরতাম, আর আমার খাবারগুলো সবসময় কাঁচ দিয়ে ঢাকা থাকতো। ধুলোবালি লাগার কোনো চান্স ছিল না। আমি সবসময় হাসি মুখে কথা বলতাম, হয়তো এটাই আমার সফলতার কারণ। তো দেখতে দেখতে 6 থেকে 7 মাস পরে আমি পুরোপুরি পরিচিত হয়ে গেলাম বাজারে। এখন আর আমার শরম লাগে না, ভয়ও লাগে না। এখন বুক ফুলিয়ে আমি কাজ করি। প্রথমে ভাবতাম আমি ঝালমুড়ি বিক্রি করি, কিন্তু সবার ভালোবাসা পাওয়ার পর আজকে মনে হয় আমি ব্যবসা করতেছি। এদিকে পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কিছুদিন পরে আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা। তখন পড়াশোনা, ব্যবসা সবকিছু একসাথে সামলাতে হিমশিম খাচ্ছিলাম। তারপর কষ্ট করে দুটাই ম্যানেজ করছি। সাথে আমার কাকার সাপোর্ট তো ছিলই। ভালোই চলছিল সবকিছু। একটা পর্যায়ে হিসাব করে দেখলাম প্রতিদিন আমার 4.5 থেকে 5,000 টাকা বিক্রি হচ্ছে। সেখান থেকে আমার 2 থেকে 2500 টাকা লাভ থাকতেছে, যা মাস শেষে গিয়ে দাঁড়ায় 60 থেকে 70,000 টাকা। এত টাকা আমি ইনকাম করব, তাও আবার 1 মাসে, কখনো কল্পনাও করিনি। দেখতে দেখতে আমার পরিবারটাও সচ্ছল হতে শুরু করলো। বাবাকে ভালো ডাক্তার দেখালাম, কিন্তু বাবার হার্টে বড় ধরনের রোগ ধরা পড়েছিল। ডাক্তার বলছিলেন ঠিকঠাক চিকিৎসা করলে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। যেহেতু আমাদের সংসার ভালো চলতেছিল, আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছিল, এই জন্য বাবা সবসময় মন ভালো করে থাকতো। এজন্য বাবার শরীরটাও ভালো থাকতো। কিছুদিন পরে চিন্তা করলাম এভাবে ফুটপাতে আর কতদিন, একটা রেস্টুরেন্ট দেই। তারপর রেস্টুরেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কয়েক বছর যাওয়ার পরে আমার গাড়ি বাড়ি সবকিছুই হলো। অবশ্য গাড়ি বাড়ি বাবাকে না জানিয়েই করছিলাম, তার প্রতিশ্রুতি রাখার জন্য, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আমি আমার নতুন বাড়িতে বাবাকে নিয়ে যেতে পারলাম না, বাবাকে সারপ্রাইজ দিতে পারলাম না। যেদিন বাবাকে নিয়ে নতুন বাসায় যাব, তার আগের দিন রাতে বাবা স্ট্রোক করে মারা যায়। জীবনে বাবার কথা রাখতে পেরেছে ঠিকই, কিন্তু একটা আফসোস আমাকে সারা জীবন ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে খাবে। কেন বাবাকে না জানিয়ে বাড়ি করলাম? কেন বাবাকে না জানিয়ে গাড়ি করলাম? কেন সে দেখে যেতে পারলো না? তার ছোট ছেলেরও অনেক কিছু হয়েছে, তার বড় ছেলের থেকেও অনেক বড় বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমি চাইলেই তো বাবাকে দেখাতে পারতাম। সত্যি জীবন আমাদের হঠাৎ করে অদ্ভুত কিছু উপহার দেয়, আবার হঠাৎ করে মূল্যবান কিছু কেড়ে নেয়। যাই হোক, এখন মনমরা হয়ে বেশিরভাগ সময় থাকা হয়। একদিন বেডরুমে টিভি দেখতেছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দ আসে। শব্দে আমার স্ত্রী গিয়ে দরজা খুলে দেয়। ও হ্যাঁ, আপনাদের তো আমার বিয়ের কথা বলা হলো না। বিয়ে হয়েছিল আমার সেই কাকার মেয়ে স্নেহার সাথে। অবশ্য বিয়েটা বাবার সম্মতিতেই হয়েছিল। যাই হোক, আমার ওয়াইফ স্নেহা দরজা খুলে তো অবাক। আমার সেই বড় ভাই খুব এলোমেলো চুলে, আতঙ্কিত চোখে আমার দরজায়। মনে হচ্ছিল যেন খুব লজ্জা পাচ্ছে।
আমি এগিয়ে গিয়ে এমন অবস্থা দেখে সম্মানের সাথে তাকে ভিতরে আসতে বললাম। আমি একদমই তেমনটা করিনি যেমনটা সেদিন সে আমার বাবার সাথে করেছিল। তারপর স্নেহা তাকে ফ্রেশ হয়ে আসতে বলল। ভাইয়া মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাইয়া বলল, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ, আমি দেউলিয়া হয়ে পথে বসে গেছি। সে আমার সাথে চিট করে আমাকে নিঃস্ব করে চলে যায়। আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ এখন কিছুই নেই। তবে আফসোস ছিল না যদি এই খবরটা না শুনতাম। আমার মেয়ের হার্টে ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে সঠিক সময় চিকিৎসা না করলে তাকে আর বাঁচানো যাবে না। ভাইয়ের মুখে কথাটা শুনে বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলাম। আমার কলেজে যেন কেউ সরে ঢুকিয়ে দিয়েছে। এক মাকে তো টাকার অভাবে হারিয়েছি, মায়ের মতো দেখতে আমার সেই ভাতিজিও যদি এখন চলে যায়, তাহলে তো আমি আমার দ্বিতীয় মাকে হারাবো। অর্থাৎ যার মধ্যে আমি আমার মায়ের চেহারা দেখবো তাকেই তো হারিয়ে ফেলবো। সে পৃথিবীতে থাকবে না, এটা মেনে নিতে পারছিলাম না। ভাইয়াকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাইয়া তুমি একদমই চিন্তা করো না, যত টাকা লাগে আমি দিব, তুমি চিকিৎসার ব্যবস্থা করো। এটা ভেবে আশ্চর্য লাগছিল সেদিন। আমার মায়ের মৃত্যুর খবর শুনে যে মানুষটা জানাজায় আসেনি, সে আজকে আমার বাসায়, তাও আবার অসহায়ত্ব নিয়ে। যাই হোক, আর কথা বাড়ালাম না। প্রায় 18 লক্ষ টাকা খরচ হলো ভাতিজির চিকিৎসায়। এখন তারা সুস্থ। এখন তাদের কাছে আমার অনেক কদর। আমাকে প্রায় যেতে বলে, রোজ 2-3 বার ফোন দেয়। তারা ভাবে আমি হয়তো সবকিছু ভুলে গিয়েছি। আমি অবশ্য তাদের সাথে হাসি মুখে কথা বলি ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আমার মায়ের সাথে করা অন্যায়, বাবাকে করা অপমান আমি কিছুই ভুলিনি। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, তার শুকরিয়া আদায় করি এখন। হয়তো ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো, আমি তাকে সাহায্য করতাম। যাই হোক, এখন তারা আছে তাদের মতো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার স্নেহাকে নিয়ে, তার আব্বুকে নিয়ে। এখন তার আব্বুই আমার পিতা। তো গাইস, গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এন্ড কমেন্টে জানিয়ে দিবেন যে গল্পটা কেমন লাগছে।